কি বলবো, মানে কি বলবো। ছি ছি ছি, আমি জানতাম এগুলো লোভী। দেখেছো, গাজরের লোভে ঠিক চলে এসছে। দেখতে পাচ্ছ, এটা স্ট্রেট গঙ্গা থেকে আনা গঙ্গা জল। বাট এন্ড অফ দ্য ডে খুবই ভালো লেগেছে, খুবই মজা লেগেছে। আর যা বুঝলাম, আমার জন্য একটু ডিস্টেন্সে থাকাই ভালো, অত ক্লোজ আমার সাথে হয়েও না, আমি ঠিক নিতে পারি না। আজকের যাত্রাপথেতে থাকছে ক্যানাডার একটা মায়াবী বনে হারিয়ে যাওয়ার গল্প, হাতে করে হরিণকে খাওয়ানোর রোমাঞ্চ, স্নোফলের মধ্যে রোড ট্রিপ, এক মন্দিরে শিবরাত্রির অভিজ্ঞতাও রয়েছে, আর শেষে থাকছে বন্ধুদের সকলের রিভিউ। ইয়েস, আজ আমরা যাচ্ছি পার্ক ওমেগা। চলো আমাদের সাথে। টরন্টোতে তখন জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। দিনের পর দিন ঘরে বসে থাকতে থাকতে আমরা সবাই মোটামুটি বোর হয়ে গেছিলাম। তখনই হঠাৎ মাথায় এলো, সবাই মিলে কাছাকাছি কোথাও একটা ঘুরে এলে কেমন হয়। এই একঘেয়েমি কাটাতে এরকম একটা অ্যাডভেঞ্চারের সত্যিই খুব দরকার ছিল। আর সেই ভাবনা থেকেই শুরু হলো আমাদের এই যাত্রার প্ল্যানিং। গল্পটা শুরু হয়েছিল 13ই ফেব্রুয়ারি শুক্রবার। অফিস শেষ করে যখন আমরা টরন্টোর ব্যস্ত জীবন থেকে বেরোলাম, তখন ঘড়িতে সন্ধ্যা 6টা। আমাদের গন্তব্য ছিল পার্ক ওমেগা, কিন্তু আমরা কিন্তু একা ছিলাম না, আমাদের সাথে ছিল আমাদের কাছের কিছু বন্ধু বান্ধব এবং তাদের পরিবার। তো দুটো গাড়ি নিয়ে আমরা যখন টরন্টোর রাজপথ ধরে এগোচ্ছি, সবার মনেই সেই টান টান উত্তেজনা। তবে এত লম্বা পথ কি আর একটানা পাড়ি দেওয়া যায়? তাই মাঝপথে আমরা একটা স্টপ ওভার নিলাম, ওই একটু চা আর বাথরুম ব্রেক, বাঙালির যা দরকার। শীতের রাতে আদা দেওয়া সেই চাটা যেন শরীরটাকে একেবারে চাঙ্গা করে দিল। যে আমাদের সঙ্গে রয়েছে মধুরাকা, যে বলছে তুলে দেব তুলে দেব। কি তুলবে, কেন তুলবে সেটা আমরা বুঝতে পারছি না। সেলফি, এটাখানে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল সেলফি তোলা হচ্ছে দেবা দেবীর। আমি তাই বললাম তুলে দেবো কিনা, তুলে সাহায্য করবো কিনা, ছবি ছবি। আর দিনটা ছিল ভ্যালেন্টাইন্স ডের আগের রাত। চারদিকে ঝিরঝির করে স্নোফল হচ্ছে, অন্ধকার রাস্তা, আর তাতে তুমি তোমার প্রিয় গানটা চালিয়ে হাইওয়ে ধরে ছুটে চলেছো এক রোড ট্রিপে। মানে সত্যি কথা বলতে গেলে মনে হচ্ছিল সেই মুহূর্তে গন্তব্যের চেয়ে যেন ওই পথটাই বেশি সুন্দর। রূপকথার মতো বরফে ঢাকা রাস্তা, গাড়ির হেডলাইট, ঠিক যেন স্বপ্নীল যাত্রা। আমরা প্রথম থেকে প্ল্যান করে রেখেছিলাম যে টরন্টো থেকে 285 কিলোমিটার দূরে একটা ছোট্ট ভিলেজ রয়েছে স্মিথ ফলস বলে, আমরা রাতটা ওখানেই কাটাবো। আরেকটা ব্যাপার ছিল, ওখানে পৌঁছতে আমাদের রাত হতে পারে, তাই ডিনারের যে খাবারের বন্দোবস্ত সেটা আমরা টরন্টো থেকেই তুলে নিয়ে গেছিলাম। যখন আমরা স্মিথ ফলসে পৌঁছলাম তখন প্রায় রাত 10টা বেজে গেছে। হোটেলে চেক ইন করে ব্যাগপত্র রেখে আমরা সবাই মিলে বসে পড়লাম, কারণ বাঙালি মানেই তো আড্ডা। গল্প করতে করতে হাসতে হাসতে সেরে ফেললাম আমাদের রাতের ডিনার। আর এভাবেই ছোট্ট শান্ত ভিলেজে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে মারতে আমাদের দিনটা সুন্দরভাবে শেষ হলো। পরদিন সকালে ঘুম ভাঙলো একদম একটা অন্য পরিবেশে। ক্যানাডার এই ছোট্ট ছোট্ট শহরগুলোর কিন্তু একটা আলাদা মায়া আছে। চারিদিকে শান্ত রাস্তা, কম লোকজন, একটা ধীর গতির জীবন। স্মিথ ফলস বিখ্যাত রাইডু ক্যানালের জন্য, আর এই ক্যানালটার পাশে এসে যখন দাঁড়ালাম তখন মনে হচ্ছিল সত্যি সময় থেমে গেছে। শান্ত জল, হালকা ঠান্ডা হাওয়া আর চারপাশের এই নিরিবিলি পরিবেশ, সব মিলিয়ে দিনটা শুরু হলো একটা অন্যরকম অনুভূতি দিয়ে। তারপর এখানকারই একটা স্থানীয় ডাইনারে একটু গরম কফি আর ব্রেকফাস্ট সেরে আমরা রওনা হলাম আমাদের আসল রোমাঞ্চের দিকে। এরপর যখন আমরা পার্ক ওমেগার সদর দরজায় পৌঁছালাম তখন আমাদের উত্তেজনা একেবারে চরমে। লং উইকেন্ড ছিল বলে টিকিটটা আমরা আগে ভাগেই অনলাইনে করে রেখেছিলাম, কারণ লং উইকেন্ডে এখানে টিকিট পাওয়া প্রায় অসাধ্য ব্যাপার। যাই হোক, ভিতরে ঢুকেই যেটা আমরা করলাম, প্রথমেই গেছিলাম ভিজিটার সেন্টারে, আর সেখান থেকে কিনে নিলাম কয়েক ব্যাগ গাজর। কারণটা জানো তো, এখানে নিজে হাতে হরিণ বা এল্ককে নাকি গাজর খাওয়ানো যায়। ব্যাস, ফাটাফাটি। তারপর সব কেনাকাটা হয়ে গেলে দুই গাড়িতে ভাগাভাগি করে গাড়ি নিয়ে বেরোলাম জঙ্গলের ভেতরে ঢুকবো বলে। এমনি এমনি আসবে না, বুঝেছো? এগুলোকে গাজর দিয়ে লোক দেখাতে হবে, না হলে এগুলো এইদিকে আসবেই না।
ভেতরে ঢুকেই পরিবেশটা পুরো অন্যরকম, মনে হলো আমরা যেন একটা অন্য গ্রহে চলে এসেছি। আর এখানকার নিয়মকানুন সম্পূর্ণ আলাদা। এখানে পশুরা খাঁচায় বন্দি নয়, বরং মানুষেরাই গাড়ির খাঁচায় বন্দি বলতে পারো। জানালার কাজটা একটুখানি নামাতেই দেখলাম এক ঝাঁক এল্ক আর হরিণ আমাদের চারপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কাছে আসছে না। তারপর 2-4টে গাজর বের করে যখন তাদের লোভ দেখালাম, তখন কিন্তু তারা আমাদেরকে ঘিরে ধরলো। ছি ছি ছি, আমি জানতাম এগুলো লোভী। দেখেছো, গাজরের লোভে ঠিক চলে এসছে। আমাদের কলকাতার আলিপুর চিড়িয়াখানায় তো আমরা এদেরকে দূর থেকে দেখেছি, কিন্তু একেবারে এদের মুখোমুখি দাঁড়িয়ে চোখের দিকে তাকিয়ে এদেরকে ছুঁয়ে দেখবো বা তাদেরকে নিজে হাতে খাওয়াবো, যেটা সত্যিই বিশ্বাস করা যায় না। এরপর আমাদের দেখা হলো এক ঝাঁক বাইসন এবং আরো অন্যান্য ধরনের হরিণের সঙ্গে, এবং এখানকার একটা প্রায় বিরল প্রজাতি যেটাকে ক্যানাডিয়ান হর্স বলা হয়, তাকেও আমরা খুব কাছাকাছি দেখলাম। সাফারির সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্তটা কিন্তু তখনও বাকি। আমরা এগিয়ে চললাম আমাদের গাড়িটা নিয়ে নেকড়েদের এলাকায়। যখন পৌঁছলাম, চারপাশটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। সাদা রঙের বরফের উপর দিয়ে ধূসর, সাদা, কালো বিভিন্ন ধরনের নেকড়েরা তারা রাজকীয় চালে দৌড়ে বেড়াচ্ছে। বিশ্বাস করো, মনে হচ্ছিল যেন কোনো ন্যাশনাল জিওগ্রাফিকের সিনেমার ভিতরে দাঁড়িয়ে আছি। তাদের সেই তীক্ষ্ণ চাউনি আর বরফের উপর দিয়ে নিঃশব্দে চলাফেরা, সত্যি বলতে ওখান থেকে মুহূর্তের জন্য চোখই ফেরানো যাচ্ছিল না। অদ্ভুত এক ভয়ের সাথে কেমন যেন একটা মুগ্ধতাও কাজ করে চলেছে। অন্য প্রকৃতি যে এতটা সুন্দর আর এতটা শক্তিশালী হতে পারে, সেটা এখানটায় না এলে কখনো অনুভবই করতে পারতাম না। কালোটার চোখটা কিন্তু অদ্ভুত না? আমি জুম করে যখন আমারটাতে দেখছি, দারুণ ল্যাদ খাচ্ছে। এটা পুরো বাঙালি নেকড়ে। আচ্ছা, এবার একে একে সবার সঙ্গে পরিচয় করাই, যেটা এখনো হয়নি। তো প্রথমেই দেখতে পাচ্ছ সেই পুরাতন মুখ অনর্গদা, যে আমাদের সঙ্গে সব ট্রিপেই থাকে। এরপরে আমরা চলে যাব মধুরাকার কাছে। মধুরাকা, হাই বলে দাও। হাই গাইস। এরপরে আমরা চলে আসছি পারমিতা দি আর আদির কাছে। আদি লুকিয়ে পড়েছে, আমাদের সব থেকে কনিষ্ঠ সদস্য আজকের আমাদের ব্লগের। এরপরে চলে যাব আমরা শিবাজি দার কাছে, যাকে দেখে তোমরা উগ্রবাদী বলে ভাবলেও ভাবতে পারো, কিন্তু মানুষটা কিন্তু ওরকম না। এবং সেই হচ্ছে আসল উগ্রবাদী, এই সেই মানুষ। ইস দরিন্দে কো দেখলো গौर से। আমরা সবাই মিলে এখন যাব
একটা লাইট শো হবে, এই যে উলফের সেই লাইট শোটা দেখতে, যার জন্য আমরা দাঁড়িয়ে আছি এই ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে। দিনের শেষে যখন আমরা খুব ক্লান্ত, তখন আমাদের পরিচয় হলো অনিরোর সাথে। এটা কিন্তু কোনো লাইট অ্যান্ড সাউন্ড শো নয়, এটা ছিল মাটির আদিম মানুষের গল্প। আদিবাসীদের সেই পুরনো বিশ্বাস, প্রকৃতির সাথে তাদের একাত্ম হওয়ার মায়াবী আবহ আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছিল আমরা প্রকৃতির কাছে কতটা ঋণী। সেই আলো আঁধারির খেলায় তুমি যখন একা একা দাঁড়িয়ে থাকবে, তোমারও মনে হবে এই প্রকৃতির যেন কোনো ভাষা নেই, শুধু অনুভব করার একটা বিশাল জগৎ আছে। পার্ক ওমেগার অ্যাডভেঞ্চার শেষ করে আমরা যখন ফেরবার পথ ধরলাম, তখন কিন্তু আমাদের গন্তব্য ছিল অটোয়া। আচ্ছা, তুমি জানো তো যে কানাডার রাজধানী হলো অটোয়া, টরেন্টো নয়। শীতকালে এই অটোয়ার একটা অন্যরকম রূপ থাকে। ফেরার পথে আমরা একটু অটোয়া শহরটা জাস্ট ছুঁয়ে ঘুরে দেখলাম, কারণ এত কাছ থেকে এসে একেবারে না ছুঁয়ে বেরিয়ে গেলে সত্যিই খারাপ লাগতো। কিন্তু তখন আমাদের মনে একটা অন্য টান কাজ করছিল, কারণ দিনটা ছিল শিবরাত্রি, আর বুঝতেই পারছো আমাদের হোম মিনিস্টারের কাছ থেকে অর্ডার এসেছিল শিগগিরই একটা শিব মন্দির খুঁজে বার করতে হবে। তা ক্যানাডার এই হাড় কাঁপানো ঠান্ডায় তখন কোথায় পাবো মন্দির? কিন্তু ভাগ্য আমাদের সাথে ছিল। অটোয়ার কাছাকাছি একটা অপূর্ব শিব মন্দিরের খোঁজ পেয়ে গেলাম, আর চারপাশে এই বরফের মধ্যে সেই মন্দিরে যখন পৌঁছলাম, চারপাশটা অসাধারণ লাগছিল। আমরা এখন এসছি এখানকার একটা হিন্দু টেম্পলে, এবং আসার কারণটা হলো আজকে আমাদের শিবরাত্রি। তো বুঝতেই পারছো বাঙালি শিবরাত্রি মানে সেটুকু তো দরকার। এই যে দেখতে পাচ্ছ, এটা স্ট্রেট গঙ্গা থেকে আনা গঙ্গা জল, ও গঙ্গোত্রী থেকে আনা, যে কোনোখান থেকে নয়, ট্রেক করে গিয়ে গঙ্গোত্রী থেকে তুলে আনা গঙ্গা জল। হ্যাঁ, সেই জল দিয়ে পারমিতাদি সবাইকে শুদ্ধ করেছে, এবং প্রত্যেকে এখন যাবে এই টেম্পলটা। মন্দিরের ভেতর ভিডিও করা বারণ, তাই সেই পরিবেশটা তোমাদেরকে সরাসরি দেখাতে পারবো না। কিন্তু বিশ্বাস করো, বাইরে যেরকম প্রচন্ড ঠান্ডা, সেই ঠান্ডায় যখন ভেতরে ঢুকলাম, সেখানে ওই প্রদীপের আলো, ধূপের গন্ধ মুহূর্তটাকে না একটা অন্যরকম করে দিয়েছিল। বোঝাই যাচ্ছিল না যে আমরা ক্যানাডায় আছি, মনে হচ্ছে কলকাতারই কোনো শিব মন্দিরে দাঁড়ানো। যাই হোক, বিদেশের মাটিতে এই শান্ত শিব আরাধনা আমাদের এই ট্রিপের কিন্তু একটা অন্যরকম পাওয়া। মনের পুজো তো শেষ, কিন্তু এবার পেটের পুজো। তাই আমরা চলে এলাম কাছাকাছির একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে। মানে বিদেশের মাটিতে ঠান্ডার মধ্যে দেশি খাবারের গন্ধ, উফ, সত্যি বাড়ির কথা মনে করায়। তাই আড্ডা দিতে দিতে আমি বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম তাদের কি অভিজ্ঞতা। তো তোমরাও শুনে নাও পুরো সফরটা নিয়ে তাদের কি মতামত। আমরা এখন একটা রিভিউ নেব এই ট্রিপটা কেমন হলো সেটার জন্য। তা আমরা চলে যাব প্রথমে আমাদের কনিষ্ঠ মেম্বার আদির কাছে। So Adi, how was the trip? We just went to Park Omega and it felt very nice. We got to go closer to wildlife, and I think the highlight was feeding deer up close. So all in all, it's a very nice experience. So pass it to mom. বলো কেমন লাগলো? খুব ভালো লাগলো, lots of memories were built. Fantastic experience. Didn't have a lot of expectation from this trip. এই ঠান্ডার মধ্যে আসাটা, but it was fantastic. মানে কি বলবো, মানে কি বলবো, এই -30 লাস্ট 1 মাস ধরে, তাই মানে শরীর খারাপ, মন খারাপ সব নিয়ে হঠাৎ করে প্ল্যান হলো এরকম পার্ক ওমেগা। আমি একটা নামও শুনিনি আগে, তো আমি পুরো নিজের সব দায়িত্ব এদের ওপর দিয়ে মানে
ডিসাইড করলাম যে কোনো রকম এখানটাতে কোনো চাপ নেব না, জাস্ট ভেসে চলবো। কিন্তু এত ভালো এক্সপিরিয়েন্স, যেরকম প্ল্যানিং সেরকম জায়গা সেরকম ওয়েদার সাপোর্ট, এক্সেলেন্ট, ওভারঅল দুর্দান্ত। এবার তোমার কাছ থেকে জানতে চাই যে কেমন লাগলো। ওকে, পার্ক ওমেগার তো বিভিন্ন ক্লিপ সোশ্যাল মিডিয়াতে দেখেছিলাম, তো সেগুলো দেখে বেশ এক্সাইটিং লাগতো। মনে হতো যখন যাব আমিও এরকম গাজর নিয়ে খাওয়াবো, ব্যাপারটা খুব মজাদার হবে। কিন্তু ইন রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে আমি আর এল্ক বা হরিণদের ইন্টারাকশন যতক্ষণ হয়েছে তার 12 আনা টাইমই আমি বাবা গো মা গো এরকম করেই কাটিয়েছি, কারণ ওরা এক্সাইটেড হয়ে আমার থেকে গাজর খেতে এসছে আর আমি জাস্ট চিৎকারি করে গেছি। তো আলটিমেটলি আমি খিল্লির পাত্র হয়েছি যে আসার দরকার কী ছিল এত দূরেই চিৎকার করার জন্য। বাট এন্ড অফ দ্য ডে খুবই ভালো লেগেছে, খুবই মজা লেগেছে। আর যা বুঝলাম আমার জন্য একটু ডিস্টেন্সে থাকাই ভালো, অত ক্লোজ আমার সাথে হয়েও না, আমি ঠিক নিতে পারি না। আমি একটা বাংলা প্রবাদ শুনেছি, লোককে গাজর খাওয়ানো। সেইটার এইবারে এসে আমি নিজে করে দেখালাম। কতগুলো এলকে আমি গাজর খাইয়েছি, গাজর নিয়ে এরকম এলকের মুখের মধ্যে গাজর ধরে টানাটানিও করেছি, সেও ছাড়ছে না আর আমিও গাজরটা ছাড়তে পারছি না। লাস্টে দেখলাম যে না, ওরা গাজরটা না হাত থেকে খায়, কিন্তু যেটা বাকিটা ভেঙে পড়ে যায় সেটা আর খায় না। অনেক গাজর রাস্তাঘাটে পড়েছিল, কিন্তু হ্যাঁ এই একটা এক্সপিরিয়েন্স খুব ইউনিক। আর একটা হলো অবভিয়াসলি উলফ, মানে ওরকম অনেকগুলো উলফ দৌড়ে বেড়াচ্ছে, বাচ্চাগুলো খেলছে, মানে ওটা একটা খুব একটা ইউনিক এক্সপিরিয়েন্স হয়েছে। বাট ওভারঅল মানে অসাধারণ। এত কাছে এসে এরমভাবে গাজর খাওয়ানোটা ওই সবাই গাজর, এই জন্য বলছিলাম লাস্টটা করবো না। ওভারঅল সিরিয়াসলি এক্সপিরিয়েন্সটা খুব ভালো, এবং খুব ভালো বলতে ভীষণই ভালো। পার্ক সাফারি করেছি আমরা আগে, কিন্তু এইভাবে এত কাছে এসে আমরা অ্যানিমেলগুলোকে টাচ করতে পারছি, তাদের গাজর খাওয়াতে পারছি, এই এক্সপিরিয়েন্সটা আমার আগে কখনো হয়নি। এবং সবথেকে বড় কথা হচ্ছে একটা টাইমে পায়েল সায়ন্তনদা আমাদের বলেছিল যে এরকম 4টের সময় একটা পার্টিকুলার টাইম আছে যে সময় নেকড়েগুলো আসে, উলফগুলো আসে, এবং আমরা একটা টাইমে এমন ওই গাজর খাওয়াতে গিয়ে এমন জ্যামে পড়ে গেছিলাম ওই পার্কের মধ্যে, তো আমাদের মনে হচ্ছিল যে আমাদের নেকড়ে দেখা মিস হয়ে যাবে, এবং আমাদেরও ওইটা ওই গাজরই খাইয়ে দিয়েছে যে নেকড়ে আমাদের আর দেখা হবে না। তারপর আমরা যখন ফাইনালি পৌঁছলাম ওইখানটা, একদম টাইমিংটা পারফেক্ট ছিল, আমরাও পৌঁছলাম আর নেকড়েগুলোও তখন দৌড়তে, মানে মনে হলো যেন আমাদের জন্যই ওরা এসছে আমাদের সাথে দেখা করতে। তো এবং ওই মানে উলফ দেখার এক্সপিরিয়েন্সটা আমার কাছে সবথেকে সেরা লেগেছে এই ট্রিপে, কারণ এক তো আমি ভ্যারাইটি অফ উলফস দেখেছি, মানে সাদা, কালো, গ্রে কালার, সব ধরনের কালারের ভ্যারাইটি ছিল। তার মধ্যে তারা খেলছিল, তারা নিজেদের মধ্যে মারপিট করছিল, তার মধ্যে একটা উলফ আবার ওর মধ্যে পটিও করে দিয়েছে। তো সব রকমভাবে উলফরা আমাদের কাছে ধরা দিয়েছে। আর তারপরে সন্ধেবেলা যে লাইট অ্যান্ড সাউন্ডের শোটা ছিল, ওইটাতে আমার মানে শোটা তো ওভারঅল অবশ্যই ভীষণ ভালো লেগেছে, এবং ওইটাতে আমার বেস্ট মোমেন্ট লেগেছিল আমরা জাস্ট যখন স্টার্ট করেছি তার আগে বাইরে একটা লাইট দিয়ে একটা মানে এফেক্ট দিয়ে বিভিন্ন অ্যানিমালসগুলোকে দেখানো হচ্ছিল, ওইটা আমি আগে কখনো দেখিনি, ওটা আমার বেস্ট লেগেছে। আর ঢুকেই যখন আমরা এন্ট্রি নিলাম, দুপাশে লাইট দিয়ে এফেক্ট দিয়ে ওই নেকড়ের চোখগুলো, উলফের চোখগুলো এমনভাবে সেট করা ছিল অ্যাজ ইফ ওরা জঙ্গলের ভেতর থেকে আমাদের দেখছে। তো ওই জিনিসটা আমার খুব ইউনিক লেগেছিল। আমরা এরকম মাঝে রাস্তা বরফের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, জঙ্গলের ভেতর থেকে যেন উলফরা আমাদের দেখছে। তো এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছিলো। তো ওভারঅল ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকে শিবরাত্রি, আমরা আজকে গিয়ে শিব ঠাকুরের মাথায় দুধ ঢেলে এসেছি। তো এইটা হচ্ছে আমাদের ট্রিপের মানে ওই শেষ ভালো যা সব ভালো তার, এটা হচ্ছে এই দিয়ে আমরা শিব ঠাকুরকে প্রণাম করে এবারের মতো আমাদের ট্রিপ শেষ করছি। নমস্কার। বন্ধুদের সঙ্গে এই কাটানো কয়েকটা দিন আর প্রকৃতিকে এত কাছ থেকে অনুভব করবার যে অভিজ্ঞতাটা, এটা মনের মধ্যে অনেক দিন থেকে যাবে। বিশেষ করে এই ধরো টরেন্টো থেকে এতটা পথ আসা, বরফের জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়া, বিদেশের মাটিতে শিবরাত্রি, সত্যি মানে একটার পর একটা নতুন ধরনের অভিজ্ঞতা। আর দেখো, ট্রাভেল মানে তো শুধু ছবি তোলা নয়, ট্রাভেল মানে প্রকৃতির সঙ্গে সময় কাটানো, কাছের মানুষের সঙ্গে স্মৃতি তৈরি করা,
আমাদের এই ছোট্ট সফরটা তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট পরিবারের সঙ্গী হতে সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে আবার কোনো এক নতুন মায়াবী পথে। ততক্ষণ ভালো থেকো, সাবধানে থেকো।